আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। আপনি যেহেতু শো করেন এবং বিভিন্ন করেন, সেখানে আপনি একটা জিনিস কি খেয়াল করছেন আপনি? এই যে মিছিলটা দেখাইতেছেন, এইটা একই দিনে চট্টগ্রাম শহরে হইছে, এইখানে হইছে। এরপরে ৮ বিভাগের পুলিশ কমিশনারদের সাথে আপনার পুলিশের সুপ্রিম কমান্ডের একটা ভার্চুয়াল বৈঠক হইছে। সেখানে বলছে যে কি করা যায়? তখন ওরা বলছে, "স্যার এখানে কি করব? সাধারণ পাবলিক তো এদের হেল্প করে।" আওয়ামী লীগ ছাত্রলীগ সাধারণ পাবলিক হেল্প করে। সাধারণ পাবলিক কি হেল্প করে এটারও কয়েকটা ভিডিও তারাই দেখাইছে। সর্বপ্রথম আওয়ামী লীগের নেত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি প্রথমে পুরো দলটাকে গুছাইছে, জেলা উপজেলা থেকে শুরু করে একজন একদম কর্মী যে জীবনে কখনো আশা করে নাই যে শেখ হাসিনার সাথে কথা বলবে, সেও শেখ হাসিনার সাথে কথা বলতে পারছে। সবকিছু মিলে উনি শক্তি দিল, দল গুছিয়ে ফেললো। এরপরে উনি বললেন যে ৬ মাসের ভেতরে আমি আসব। কেউ ওনাকে ঠেকাইতে পারবে না। এইটার পরেই এই ছেলেপেলের যারা আছে তৃণমূল কর্মী যারা বা তৃণমূল কর্মী বললে বলবো আওয়ামী লীগের যে স্লিপার সেল যেটা, এরা সব আস্তে আস্তে বেরোয় আসা শুরু করলো। এখন অবস্থাটা এমন দাঁড়াচ্ছে, দেখেন আগে যেখানে ঝটিকা মিছিল করতো ১০-১২ জনে, হই বললে দৌড়ানি দিত, ওইখানে এখন শত শত হাজার হাজার লোকের মিছিল হয়। এইখানে বেসিক্যালি আপনি যদি কোনো একটা মিছিলে ২০০ জন লোক দেখেন, ২০০ জনের ২০০ জনই ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ না। ২০০ জনের মধ্যে তো ৯০ জন আওয়ামী লীগ, বাকি হচ্ছে সাধারণ পাবলিক, আম জনতা। এটা পুলিশের ভাষ্য যে ওরা একটা মিছিল করার পরে পুলিশ যখন দৌড়ানি দেয়, বলে যে কোত্থেকে সিএনজি ড্রাইভার চলে আসে, সিএনজি তে তুলে নিচ্ছে। ওই বাস ড্রাইভার বাসে তুলে নিয়ে পরের স্টপেজে বাস না দাঁড়ায় আরো ৩ স্টপেজ পরে যায় দাঁড়াইতেছে, মানে পোলাপাইন্ডে বাঁচাইতেছে। বাঁচানোর একটা সিস্টেম। বেশ কিছু ভিডিও দেখেন, মহিলারা মাথায় হাত বুলাই দিতেছে, বাচ্চা বাচ্চা পোলাপাইন মিছিলের ভেতরে ঢুকে যাচ্ছে, চিল্লাইতেছে। নরমাল লোক দুই পাশ থেকে হাততালি দিয়ে উৎসাহ দিতেছে। এটারে কি বলবেন আপনি? এটাকে কি বলবেন? এইটার কারণটা কি? আপনি তো বলতে পারেন যে ভাই এইটার কারণটা কি? এইটার কারণ হচ্ছে যে দেখেন, আমাদের দেশে এই পর্যন্ত আপনি যা বয়স হয়েছে তারা দেখছেন, যেকোনো একটা মিছিল হইলে কিছু হোক আর না হোক, একটা ঢিল হইলেও কোনো একটা কাঁচের গ্লাসে পড়ে। এটা খেয়াল করছেন তো? একটা লাঠি দিয়ে হলো গাড়িতে বাড়ি দেয়। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের এত বড় বড় মিছিল হইলো, কোথাও একটা কিন্তু পাথর মারে নাই কাউরে। দৌড়ানি খেয়ে তারা পিছে হইটে গেছে, মারে নাই। কিন্তু যদি মারামারি করতে চাই, তো একটা মিছিল কইরা আপনার আতঙ্ক সৃষ্টি করতে ৫ থেকে ৭ টা ছেলে লাগে। যে ঠিক আছে তোমরা একটা মিছিল করো, আমরা ৪ টা লাঠি নিয়ে ৪ টা বাস ভাইঙা দিব। আতঙ্কিত তো। ২ ঘন্টা ওই এলাকা বন্ধ। ব্লকেড, পুরো এরিয়া বন্ধ হয়ে যাবে। এগুলো কিন্তু হয় নাই। এগুলাই কিন্তু পাবলিকের ভেতরে দানা বাঁধছে। কিরে এরা তো ঐরকম করে নাই। সুন্দর স্বতঃস্ফূর্ত মিছিল করতেছে মানুষ। আপনার বিদেশে দেখেন, বিভিন্ন দেশের কিছু আন্দোলন হয়, যেমন প্যালেস্তাইনের জন্য আন্দোলন হয়, ওরা রাস্তার পাশে প্ল্যাকার্ড নিয়ে ১০-১৫-২০ জন দাঁড়ায় আছে। এইটার পরে দেখবেন যে হাজার হাজার মানুষ ছবি তুলতেছে, কারণ শান্তিপূর্ণ। সুতরাং এদের যে মিছিলগুলো হচ্ছে বা যে সভাগুলো হচ্ছে সব শান্তিপূর্ণ মিছিল। আপনার নোয়াখালীর এটাই দেখেন না, এই মিছিলে এত লোক কোত্থেকে? সাধারণ পাবলিক না হলে কি এত লোক হয় ভাই? কারণ মানুষ কিছু জিনিস ভুলতেছে না। একটা হচ্ছে শিশু মৃত্যু। এই যে হামে শিশু মারা যায়। ১ম বেশ কিছুদিন খেয়াল করছেন পত্রিকাতে বড় বড় ব্যানার হেড হইছে ৮ কলামের ব্যানার হেড। আর এখন আস্তে আস্তে এখন ২ কলম না ১ কলমও চলে গেছে। ব্যাক পেজে চলে গেছে। কিন্তু প্রতিদিনই ৮ জন ১০ জন করে মরতেছে। ধর্ষণের তো মহা উৎসব চলছে। এগুলো মানুষের মনে কিন্তু দাগ কাটছে। গ্যাস বিল, ইলেকট্রিক বিল, এই বিলগুলো বাড়ছে। পাবলিকের কিন্তু মনে দাগ কাটছে। যে কিরে ভাই, এইভাবে তো আমাদের উপর চাপ দিতে পারে না। আর ঘটনা হচ্ছে আপনি ওরা সবসময় বললেন কি যে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কি জিনিস সেটা ইউনূসের আমলে দেখছে। আর ফ্যাসিবাদটা কি জিনিস সেটা এই আমলে এখন দেখতেছে। শুধু ইউনূস ছিল ফ্যাসিস্ট আর এটা হচ্ছে ফ্যাসিবাদী। কি জিনিস এগুলো দেখতেছে। কোথাও কোনো আওয়াজ করতে পারতেছে না তো কেউ। সব জায়গায় মাইর ধইর চলতেছে। কেউ একটা ভালো কথা বললে তারও আপনার ট্যাগ লাগানো হইতেছে। তো এগুলো মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। মানুষ ভালোভাবে নিচ্ছে না। এই জিনিসগুলাই আপনার আইনা কি করছে? মানুষকে স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ করতেছে যে না, একটা ব্যানারের পেছনে দাঁড়াও।
আর যার কারণে আওয়ামী লীগের জন্য সুবিধা, আওয়ামী লীগ তো আন্দোলন সংগ্রাম অনেক আগে থেকেই করে, সেই আপনার দেশ স্বাধীন করার আগ থেকে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে, সেইটারই এখন রিহার্সেল। এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন এটা বলতে পারেন একটা রিহার্সেল হচ্ছে। আন্দোলন সংগ্রাম কাকে বলে, মিছিল কাকে বলে, এটা আরো কিছুদিন পরে দেখবেন। না, উনি আসলে কত লোক জড়ো করতে পারবে সেই মহড়া দিচ্ছে না, সেই মহড়াটা দিচ্ছে না। এটা হচ্ছে নেত্রী আসবে বলার পরেই ছেলেপেলের ভিতরে যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে সেইটা। শেখ হাসিনা যেদিন আসবেন, শুধু উনি যেদিন ঘোষণা দিবেন যে আমি কালকে আসতেছি, সেদিন এরা কেউ লাগবে না, সাধারণ পাবলিক, দেশের আম জনগণ, ওই যে থালাবাটি ঘন্টি এগুলা নিয়ে ওই যে বাজাইতে বাজাইতে বাইরে হবে ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার রাস্তা থাকবে না কারো, এটা আম জনতাই খেয়ে ফেলবে। এটা হয়তো দেখবেন কি জানেন, যে এয়ারপোর্টে 2 দিন আগে থেকে এয়ারপোর্টে ঢুকার রাস্তাই বন্ধ হয়ে যাবে, মানুষ আর মানুষ। এই কাহিনী হবে, এই জিনিসটা আপনি লিখে রাখেন, এই কাহিনী হবে। কারণ দেখেন, আপনি একটা জিনিস যদি দেখেন, এটা জনসভা হয় না বিভিন্ন দলের, শেখ হাসিনা, খালেদা জিয়া এর সাথে জনসভা হইতো, কিন্তু বড় বড় জনসভা। আপনি কি মনে করেন ওই জনসভায় 100% লোকই সব আওয়ামী লীগ, বিএনপি বা জামাত জাতীয় পার্টির? না, এখানে যে 50% হচ্ছে যে দলীয় কর্মী, আর বাকি 50% হচ্ছে চলো আজকে দেখি শেখ হাসিনার মিটিং আছে, খালেদা জিয়ার মিটিং কি কয় একটু শুনি। কিছু কিছু লোক আছে কয় চলো আজকে তো বড় মিটিং হবে, প্রচুর লোক হবে, চলো বাদাম লইয়া যায় বেচা হবে। কিছু কিছু লোক আছে আচ্ছা চলো না, ওই আমার ভাইয়ে গেছে যখন আমিও যাই, অসুবিধা কি আছে, দেখতে যাই। এই কাহিনী করতে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনাকে 2 বছর মানুষ চেহারা দেখে নাই, শেখ হাসিনা কি অবস্থায় আছে, চেহারাটার কি অবস্থা আছে, এইটা দেখার জন্য অন্তত 1 কোটি লোক জমবে, শুধু ওর চেহারা দেখার জন্য না, যে শেখ হাসিনা কেমন আছেন উনি, এইটা দেখার জন্য যাবেন। এইটা দেখার জন্য 1 কোটি লোক যাবে। বাকি দলীয় নেতাকর্মী তো বাদই দিলেন। ঢাকা শহর না, আমার কি মনে হয় জানেন, যে উনি আসবে বলার পরে ঢাকা এয়ারপোর্ট নয়, যে পদ্মার ওই পারও জাম হয়ে যাবে। এটা পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না ওখানে। এবং এরা যারা যাবে সব স্বতঃস্ফূর্ত ভাবে যাবে, কোনো গন্ডগোল ছাড়া। একটা গাছের পাতাও কেউ নাড়বে না, লেফট রাইট করতে করতে ঢুকবে এরা। এইটাই হবে কাহিনী। এবং যেই মিছিল এখন দেখতেছেন, এটা তো বললাম, এটা আপনি একটা কথা মনে করেন যে উনি এক জায়গায় বলছেন যে আমি 6 মাসের ভেতরে আসবো, ডেট দেন নাই, যে কবে অমুক দিন অমুক তারিখ দেন নাই। যদি উনি এই যে এখন আমি যেরকম আপনার সামনে বসে কথা বলতেছি, কোনো একটা ভিডিওতে, একটা ছোট্ট একটা ভিডিও বানাই যদি উনি ছেড়ে দেন যে আমি আসছি, ওনার ওই চেহারা দেখার সাথে সাথে আগুনটা কি লাগবে বলেন? এটা হচ্ছে যে আপনি ওই যে বাসার মধ্যে চুলা জ্বালানো এক জিনিস, আর গোটা পেট্রোল পাম্পে একটা মেসের কাঠি ফালা দিলে যেই অবস্থা হয়, ওই অবস্থা। এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড, ইউনিট, জেলা, উপজেলা কমিটির যেসব নেতারা আছে, এদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আচ্ছা, নোয়াখালীতে একটা মিছিল করছে 10,000, কুমিল্লাতে আমি 50,000-এর করব, ঢাকাতে আমি 30,000 করব। আর আওয়ামী লীগের একটা প্ল্যান আছে, যেটা আমি বুঝতেছি, সত্য মিথ্যা জানি না। এটা মনে হয় যেন 8 বিভাগে একসাথে, মানে প্রতিদিন এদের 8-10টা মিছিল বের করতে হবে, এরকম মনে হয় কোন একটা প্ল্যানিং করছে তারা, লোকাল নেতারা, যে আমরা এখানে করলে আপনারা ওখানে, ওগুলো করলে ওইখানে। এই হচ্ছে এক। আর মারামারির কথা যেটা বললেন, যে বিএনপি কে ইয়ে করছে, ওরা 8 জন মিলে আবার একটা মিছিল করছে পুলিশ পহরা দিয়া, বিএনপি। ছাত্রলীগ, আওয়ামী লীগের এরা বলতো যে তোমরা পুলিশ বিডিআর ছাইরে আসো, আমরা আছি। বিএনপি সবসময় করতো। তো আজকে তোমরা ক্ষমতায়, তোমরা পুলিশ পহরায় মিছিল করতে হবে কেন? আমার প্রশ্ন এক। আর বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিলগুলো হইতেছে, লোক সংখ্যা বাড়তেছে, বা আওয়ামী লীগ ঠেকাচ্ছে, না ঠেকাইয়া উপায় কি? কারণ মাইর খাইতে খাইতে তো অলরেডি দেওয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং প্রতিরোধ তো করতে হবে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু মিছিল থেকে যায় সরাসরি কাউকে মারে নাই। আওয়ামী লীগ মিছিল করা অবস্থায় কোন একটা দোকানপাটের একটা সিঙ্গেরাও নেয় নাই, যেটা মিছিলের মধ্যে ম্যাক্সিমাম ঘটে, কিছু হয় নাই। মিছিল শেষ, আপনারা মারতে গেছেন, মাইর খাইছেন। এবং আওয়ামী লীগের একটা নেতা, আমি পরে ভিডিওটা দেখছি, ওরে মারতে গেছে বিএনপির লোকজন, সেটা গ্রামবাসী এক হয়ে দিছে ধোলাই পাবলিককে। শুনেন,
ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের সাথে বিজ্ঞ আলোচক রয়েছেন এবং আপনার যারা দর্শক রয়েছে তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে ওই যে আপনি পেতিপাড়া শব্দ উচ্চারণ করেছেন, ওইটা আমার দেওয়ার নাম। এইজন্য আমার পরিচিত দর্শক যে আমাদের আলোচক যখন বলতেছে, যখন এই পেতিপাড়া এইজন্য লিখছে, কারণ আমি জাহেদকে আমি পেতিপাড়া বলে ডাকতাম এখন না। বিএনপি ক্ষমতায় থাকতেই, সরি ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে, তিনি যখন ক্ষমতা দখল করতেন তখন থেকে তার নাম দিয়েছিলাম পেতিপাড়া। এটা এমন না যে তারেক রহমানের সে অপদেষ্টা হয়েছে। আমার হাসি আসে, মানে এটা কোন ধরনের গুপ্ত, তাকে কোনোদিনই বিএনপি রাজনীতিতে দেখলাম না, কিন্তু তিনি বিএনপির সরকারের উপদেষ্টা। দালমে কুছ তো কালা থা, হ্যাঁ নেই, দালমে কুছ তো কালা থা। নইলে দেখলাম প্রথমে কোনো তার জায়গা নাই, তারা কেউ চিনে না। হঠাৎ করে দেখলাম মাহমুদুর রহমান মান্না ভাইয়ের পেতিপাড়া হয়ে গেল। মানে মান্না ভাইয়ের দলে যিনি তখন থাকতেন, তখনই আমি লিখতাম যে মান্না ভাই আপনার পেতিপাড়াকে থামান, মান্না ভাই আপনার পেতিপাড়াকে থামান, এগুলো আমি লিখতাম। তো এগুলো আমার পুরনো দর্শক ওই জন্য মনে রেখেছে আর কি। তো এই পেতিপাড়া যখন, মানে আমি বুঝে উঠতে পারি না, বাংলাদেশ আওয়ামী লীগকে যদি এই পেতিপাড়ার কথায় তাদের নির্বাচনে আসতে হয়, ওই আওয়ামী লীগ তো বঙ্গোপসাগরে ডুবে আত্মহত্যা করে মরে যাবে, তাও তো এর কথা শুনবে বলে আমার বিশ্বাস হয় না। বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে দুর্বল, মানে মনে করেন একেবারে দুর্বল আওয়ামী লীগ, চিন্তায়, চেতনায়, আদর্শে, শক্তিতে, পয়সায়, টাকায়, জ্ঞানে, চেহারায় সবচেয়ে যে দুর্বল আওয়ামী লীগ, সেও তো এই পেতিপাড়ার এই শর্তে রাজি হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সে আত্মহত্যা করবে, বলবে ভাই বঙ্গোপসাগরে না, প্রয়োজন আমি মান্ডা খালে গিয়ে আত্মহত্যা করবো পচা পানির মধ্যে, তাও তো তোর কথায় শর্তে আমি আসবো না। শর্তে শর্তে ভালোবাসাই হয় না, আর শর্তে কি যুদ্ধ হয়, শর্তে কি নির্বাচন হয়? হয় না, হতে পারে না। এই পেতিপাড়া হয়েছে কি, কিসকি বান্দির পোলারাই কেবল সুলতান খাওয়া হয় নাই। এই পেতিপাড়া জাহেদুর রহমান, শাকির মতো লোকেরা জিন্দেগিতে মেম্বার হইতে পারবে না। এরা মেম্বার ইলেকশন করলেও জামানত হারাবে, মানে কপালের ফেরে এরা হয়ে গেছে মন্ত্রী, একজন হয়ে গেছে এমপি ও মন্ত্রী, আর উনি হয়ে গেছে উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদ পেয়ে গেছেন। তো এরা এখন যা মুখে আসতেছে তাই বলতেছে, এদের মনের মাধুরী মিশিয়ে এরা যা ইচ্ছা তাই বলে। আমার এদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। এখন তো আফগানি মারা গেছে, দিলদার মারা গেছে, মতি ভাই মারা গেছে, শেষে দিলদার আসিল আমাদের সবেধন নীলমণি, সেটাও মারা গেছে, টেলিস আমাদেরও খুঁজে পাওয়া যায় না। তো এখন দুই একজন তো কৌতুক অভিনেতা থাকতে হবে, সেই জায়গাগুলো পূরণ করেছে আজকাল এমপি, মন্ত্রী এবং উপদেষ্টারা। এগুলো মাইন্ড করার কিছুই নাই, আমি এগুলোকে কৌতুক হিসেবে নেই। এখন তো আমি, আমার সবচেয়ে প্রিয় কৌতুক অভিনেতা হলো আপনার পাকিস্তানের উমর শরীফ, আর ভারতের হলো কপিল শর্মা। এখন আমি তাদের দেখা, পাকিস্তানের অভিনেতা আপনার প্রিয়? কেন, শিল্পী তো শিল্পী। পাকিস্তানের উমর শরীফ প্রখ্যাত অভিনেতা, তিনি যেভাবে মৌলবীদের গোষ্ঠী উদ্ধার করেন, হাসান নিসার পাকিস্তানের প্রখ্যাত বুদ্ধিজীবী, তাকে আমি পছন্দ করি, কেন করবো না? তো এই যে কমেডিয়ান, যে এদের কমেডি দেখা বাদ দিয়ে দিয়েছি। আপনি পাকিস্তানে হাসান নিসারের বক্তব্য শুনবেন, তারপরে হুদ ভাই নামে একজন বিজ্ঞানী আছে, তার বক্তব্য শুনবেন, তিনি প্রফেসর, অধ্যাপক, দুইজন হাসান নিসার অধ্যাপক। এদের বক্তব্যের সাথে দেখবেন বাংলাদেশের হাসান নিসার পাকিস্তানের সেই বুদ্ধিজীবী, যিনি লাইভ টেলিভিশনে মৌলবীকে বলছেন চুপ থাকেন, খামোশ, আপনি কথা বলবেন না, এটা মসজিদের মিম্বর নয়, টিভি চ্যানেল। বাংলাদেশে কেউ এটা বলার সাহস পেয়েছে? কেউ পায়নি। এই যে আমাদের সবে ধর নীলমণি একজন সাহস করে কালকে বলে ফেলেছে, কালকে না ৩-৪ দিন আগে বলে ফেলেছেন আমাদের বাহার ভাই, তাকে অনেক বিতর্ক আছে, তিনি সাহস করে বলে ফেলেছেন বাংলাদেশে আর মাদ্রাসা, এত মাদ্রাসা করা যাবে না, এই প্রথম দেখলাম কাউকে। কিন্তু লাইভ টেলিভিশনে পাকিস্তানিরা ছাড়া বলতে সাহস পায় না। পাকিস্তানেও কিন্তু, এরা তো পাকিস্তানের জঙ্গিদের প্রিয়, পাকিস্তান হচ্ছে জঙ্গিবাদদের প্রিয়, কিন্তু এই যে পাকিস্তানের যে বুদ্ধিজীবী, তাদেরকে এরা আবার পছন্দ করে না। আপনি দেখবেন এদের কেউ পছন্দ করে না। যাই হোক, তো কমেডি দেখা বাদ দিয়েছি, এখন জাহেদ পাড়ার খবর শুনতে হয়, আমার ভাবির পোলাদের বক্তব্য শুনতে হয়। তারপরে আজকে তো আরেকটা কমেডি সংসদে চললো, আমরা দেখলাম আমাদের মহামান্য শিলিং সালাউদ্দিন সাহেব, মুসলেকা সরকারের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্য ওরফে তিনি সব মন্ত্রণালয় তিনি নিয়ে নিয়েছেন, সম্ভবত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন। তাই আজকে তিনি বলেছেন যে জামাতে ইসলাম, মির্জা ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, ইসলামী ব্যাংক তেমন ইসলাম নয়, জামাতে ইসলাম নয়। এই কথা যদি আমি বলি, আপনি বলেন এবং আমাদের আলোচক সাহেব বলেন, এতক্ষণ আমাদের ৩ জনের নামে কাফের ফতোয়া চলে আসতো। যাই হোক, শিলিং সালাউদ্দিন সাহেবের নামে আসবে, হয়তো কয়েকদিন পরে আসবে, কারণ ফ্রাঙ্কেস্টাইন হয় তার স্রষ্টাকে খাইবে, আর তাহা না হয় স্রষ্টা তার ফ্রাঙ্কেস্টাইনকে ধ্বংস করিতে হইবেই। এটা স্বাভাবিক নিয়ম, আমরা সেটা জানি। আর আপনি যেটা বললেন, আমাদের এই যে যারা মানে আপনার কেসকি বান্দির পোলা যারা সুলতান কা হয়েছে, সেটা জায়েদ পাড়া হোক, আর আমার ভাবির পোলা পাটোয়ারি হোক, আর মাহফুজ হোক, আর কুমিল্লার সেই
অনুরোধের আসরে এমপি হোক, এরা এগুলো কথা বলবেই। বাংলাদেশ আওয়ামী লীগ যে কি এরা তো আর কয়েকদিন পরে বুঝবে। বাংলাদেশ আওয়ামী লীগ কি ওটা পাকিস্তান জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি চাইনা জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি সেটা আমেরিকা জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি জামাত ইসলামও জানে। তো চুপ চুপকে বসে থাকে, চুপচাপ। ওরা দেখবেন সরাসরি আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করে না। তো এরা কয়েকদিন পরে জানবে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তার জন্যই তো এখনো তথাকথিত একটি নির্বাচিত সরকার হওয়ার পরেও সেনাবাহিনীর পাহারায় তাদের চলতে হয়, মোল্লা মিলিটারির পাহারায় এই সরকারকে চলতে হয়। তাছাড়া তারা চলতে পারতেছে না, এদের আইনের প্রতি ভরসা নাই। তো এরা এই জন্যই এখন তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আবার মাঝে মধ্যে আশা দেয় যে আওয়ামী লীগ এই কারণে আসতে পারবে, ওই কারণে। বাংলাদেশ আওয়ামী লীগের ওই জায়েদ পাড়ার কথায় যদি আসতে হয়, ওই আওয়ামী লীগ আমাদের দরকার নাই, আর ওই আওয়ামী লীগ আসবেও না, গলায় দড়ি দিয়ে মানুষজন মারা যাবে দরকার হয়। তো জাহেদের কথায় আসবে না। আওয়ামী লীগের তার নিজস্ব গণভিত্তি আছে, জনভিত্তি আছে, জাতীয় আন্তর্জাতিক ভাবে তার গ্রহণযোগ্যতা আছে। কে তাকে দাওয়াত দিল, কে তাকে দাওয়াত দিল না, তাতে যায় আসে না। বরং আওয়ামী লীগকে এই দাওয়াত, কিছু কিছু সময় দেখবেন কিছু কিছু ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় নিজের ক্রেডিট বাড়ানোর জন্য, তাকে খাওয়ানোর জন্য না। তো আওয়ামী লীগকে ওই জন্য দাওয়াত দিতেছে। আওয়ামী লীগের দাওয়াত খাওয়ার দরকার নাই, আওয়ামী লীগে এমনি তার দাওয়াত খাওয়ার অধিকার আছে, তার সেই যোগ্যতা আছে, সে এমনি মন্ডল। তাকে ওই দাওয়াত খায় প্রমাণ করতে হবে না যে আমি মন্ডল। অনেক সময় কিন্তু এরকম থাকে, আমার তুই দাওয়াত দিলেন না তাইলে বোধহয় আমি মন্ডল না, এরকম মনে হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তা না, এর উচিত হবে না, বরং এটা টোটালি একটা ফাঁদ। আর আমার ধারণা এই ছোটখাটো ফাঁদে এইরকম মানে একেবারে এমন একটা ফাঁদ যেটা আমরা প্রথমেই বুঝে ফেলেছি, আওয়ামী লীগ এই ফাঁদে পা দিবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ এত দেউলিয়া হয় না এখন। আর তারা এখানে একটা ফাঁকা রয়েছে, শুভঙ্করের ফাঁকি। যখন বলে যে তারা তো নিষিদ্ধ করেনি, সংসদে তো পরে আইন প্রয়োগ করছে, সংসদে তো এটা পাশ করে নিয়েছে। ডক্টর ইউনূস যেটা করেছে, অর্থাৎ ডক্টর ইউনূস একটা একটা তার কাটার অর্ধেক ঢুকিয়ে দিয়ে গেছে, পরে তারা তো সেখানে হ্যামারিং করেছে। তাই এই দায় বিএনপি হাত থেকে সরিয়ে নিতে পারবে না। এরা নিজেদের দাবি করে যে তারা নাকি বহুদলীয় গণতন্ত্র, আসলে বহুদলীয় রাজাকারদের নিয়ে ৭৫-এর পরে রাজনীতি করার সুযোগ করেছিল, জিয়াউর রহমানের সময়ও করেছিল। সেটা বহুদলীয় গণতন্ত্র ছিল না, বহুদলীয় রাজাকার স্বাধীনতা বিরোধীদের নিয়ে একটা কিছু করা। কিন্তু এখন তিনি এরাই আবার এখন গণতন্ত্র পুনরুজ্জীবন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে। বাংলাদেশের সবচেয়ে বড় দলটাকে আপনি নিষিদ্ধ করে গণতন্ত্র চান, এতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আপনি কেমন গণতান্ত্রিক। তাই এগুলো তারা বলে, সেটা সেটা ভিপি নুরুল হকেই বলুক, আর সেটা আধা বিএনপি, আধা ছাত্রলীগ, আধা কি গণ অধিকার নাকি কি যেন পার্টির, সে এরকম আধা আধা করে যে লোকটা ক্রস, গাধাও না ঘোরাও না, মাঝখান থেকে খচ্চর, এই খচ্চর দিয়েই বলাক, খচ্চর নুরাকে দিয়ে বলাক, আর জাহিদ পাঠাকে দিয়েই বলাক, আর স্বয়ং তারেক রহমানের মতো মুসলেখা সরকার প্রধানই বলুক, এতে কিছু যায় আসে না, এতে কোনো কিছুই হবে না। আর আমাদের আমাদের বিজ্ঞ আলোচক মঞ্জুল হক মঞ্জু ভাই একটা দারুণ কথা বলেছেন যে তারা স্থানীয়, এটা স্থানীয় নির্বাচন, এটা এমপি নির্বাচনের মতো নয়। এটা সংসদে গেলে কিন্তু শুধু নিজের চেহারা, নিজের আয়নায় নিজের চেহারা। কিন্তু যখন আপনি স্থানীয় নির্বাচনে আসবেন, তখন কিন্তু মানুষের অন্যের আয়নাতে নিজের চেহারা দেখতে হবে। শুধু যে আওয়ামী লীগের জন্য তা না, আওয়ামী লীগ যদি না আসে নির্বাচনে, তাহলে আরো বিপদ এদের বেশি হবে, ভয়ঙ্কর বিপদ হবে, নিজেরাই ধ্বংস হয়ে যাবে এরা। বরং আওয়ামী লীগ যদি এখন ইলেকশনে না যায়, তাহলে কি হবে, বিএনপির ভেতরে নিজেরাই কোন্দল সৃষ্টি হবে। আপনার মনে আছে আওয়ামী লীগ যখন স্থানীয় নির্বাচনে নৌকা মার্কা দিল, আওয়ামী লীগের ভুল যেগুলো ছিল তার মধ্যে একটা কিন্তু অন্যতম ভুল ছিল যে স্থানীয় নির্বাচন, সেখানে প্রতীক দেয়া। জি, মনে আছে তো? তো কেন হয়েছে, একতরফা হয়ে গেছে। কারণ যখনই নৌকা মার্কা, তখন সেটা একতরফা হয়ে গেছে। তো এই যে এবার বিএনপি নির্বাচন, বিএনপি নিজেরাই হায়নার মতো কামড়াকামড়ি শুরু করে দিবে। আমার মতে আওয়ামী লীগ যদি নিষিদ্ধতা তুলেও নেয়, তাও নির্বাচনে যাওয়া উচিত না। এই মুহূর্তে তারা যদি ধরে নেন, বললো যে আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলাম, তবু আমার মতে ইউনিয়ন নির্বাচনে যাওয়া উচিত না, স্থানীয় নির্বাচনে। বাবা তোরাই খা, তোদের পেট ভরে খা, খায় পেট খারাপ হয়ে তোরা মরবি, তোদের ডায়রিয়া হবে খাইতে খাইতে, সেই ব্যবস্থা করা উচিত। যেহেতু খাবে, ভালো মতো খাইতে দেখবেন যে যখন ওই যে গ্রামে যখন ধানের মৌসুম, গমের মৌসুম আসে, কাউনের মৌসুম, ভুট্টার মৌসুম আসে, তখন দেখবেন গৃহস্থের যে হাঁস আর মুরগি থাকে, খাইতে কিন্তু এই যে ঘাড়টা এরকম থাকে না, টাস করে পড়ে যায়, কারণ পেটটা ভরে যায়, লড়তে পারে না। তো এদের আপনি সেই সুযোগ দেন, খাইতে দেন, এরা খাইতে ডায়রিয়া হয়ে এরা মারা যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তারা যে মস্করা করতেছে, এগুলো বাংলাদেশ আওয়ামী লীগও বোঝে। মানে এদের অবস্থা কি জানেন, যে শিয়ালে, মানে শিয়াল সে তো উঠতে পারে না, শিয়ালে বলতেছে যে পাখি কিভাবে আকাশে উড়বে কি উড়বে না, খাটাই সে বলতেছে যে উপরে মাছরাঙ্গা কিভাবে উড়বে কি উড়বে না, সে সিদ্ধান্ত নেবে। পাখি কিভাবে আকাশে উড়বে না উড়বে, সেটা ওই যে গিদর, হায়না, শিয়াল, তাদের সিদ্ধান্ত।
পাখি তার মতো সিদ্ধান্ত নেবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধতা আপনি বিশ্বাস করেন এটা আমি থোড়াই কেয়ার করি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না। আমি বারবার বলে আসতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি দৈত্য, যাকে আপনি কখনো বোতলবন্দি করতে পারবেন না। আপনি যত বোতলবন্দি বুঝাইছি, ওই যে আপনাদের যে বড় ভাই আছে না ওয়াকার সাহেব, মানে ক্যান্টনমেন্টে বন্দি করতে পারবেন না আপনি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে পয়দা হয় নাই। তাকে ক্যান্টনমেন্টের ডর দেখা আপনি হয়তো কিছুদিন দূরে রাখতে পারবেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি বোতলবন্দি করতে পারবেন না। পারছেন না বলেই তো আজও নির্বাচনের ইউনুসের 18 মাস, আমার ভাবির পোলাদের 18 মাস, আর তারেক ভাইয়ার 3 মাস পার হয়ে গেছে, তারপরেও আপনি এখনো ওয়াকার সাহেবকে, জলপাই রংকে আপনি ঘরে ফেরাতে পারতেছেন না ভয়ে। কারণ কি? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধতা কেয়ার করে না। আওয়ামী লীগের এগুলো থোড়াই কেয়ার করে বাংলাদেশ আওয়ামী লীগ, যে কে নিষিদ্ধ করেছে আর কে নিষিদ্ধ করে নাই, থোড়াই কেয়ার করে। শুধু এই ওয়াকার সাহেবকে বেড়াকে ফিরে যাইতে দেন, তারপরে মিছিল কাহাকে বলে, আর আওয়ামী লীগ কাহাকে বলে, আর এই জাহেদ পাঠারা কোথায় থাকে আর কোথায় যায়, ভিপিনুরা তো তখন বলবে আমি তো আগেই ছাত্রলীগ ছিলাম। জাহেদ পাঠা বলবে আমি তো মান্না ভাইয়ের দল, তারেক রহমান আমাকে জোর করে এনেছে। আপনি শুনেন নাই এগুলো বক্তব্য? আমার ভাবির পোলারা বলে তারা চিকেন নাকি কিচেন ক্যাবিনেটে ছিল না। তারপরে ভাবির যে পোলাদের যে খালা ফরিদা, নাকি ফরিদা একটা, সে বলে আমি তো এটা জানতামই না। আবার আসিফ স্যার বলেছে তিনি কিছুই জানেন না। আরেক ভাবির পোলা আছে, ও কিছু জানে না। কয়েকদিন পরে ডক্টর নিউজ বলবো সেও কিছু জানে না। সব কারা জানে ভাবির পোলারা। এরকম কয়েকদিন পরে দেখ, একদিন তারেক রহমানও বলবো আমিও তো লন্ডন থেকে আসতে চাই নাই, ওইখানে আমি জোয়া খেলবো বসে বসে, আমাকে কারা যেন নিয়ে আসলো আমি নিজেই জানি না। মিছিল কয়েকদিন পরে শুরু হবে, সে অপেক্ষা করেন, দেখতে থাকেন। এই দেশের জনগণও দেখতেছে এদের, বাংলাদেশ আওয়ামী লীগে দেখতেছে, সারা পৃথিবীর তাদের রূপটা দেখতেছে। তাহলে আমরা যে বললাম যে আওয়ামী লীগ খুব ক্ষমতাবান, কথা তো সত্য। বিএনপি আবার এই ভাবির পোলারাই বলে যে শুভেন্দু অধিকারের নাকি মুখ্যমন্ত্রী বানাইছে শেখ হাসিনা। তারপরে তাইলে এখন একটা অংশ চালাইতেছে এখন আওয়ামী লীগ। আমরা তো ওই কথাই বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, তারা তো সরকার পুরোটাই চালানোর কথা। বরং আমার ভাবি পোলা আওয়ামী লীগের বেজ্জতি করছে। আংশিক চালাবে কেন? পূর্ণই চালাবে, পূর্ণই চালানোর কথা। তো আমার ভাবির পোলারা যাই হোক, আরো জুতা পিঠা খাইতেছে, আরো খাবে ভবিষ্যতে, কোনো সন্দেহ নাই। ক্ষমতায় থাকতে যদি জুতা পিঠা খায়, ক্ষমতায় না থাকলে কি হবে সেটা তো। ক্ষমতায় থাকতে আর এদের সেনাবাহিনীর জানের ভিতরে তাদের পালায় আসতে হয় ইন্দ্র গর্তের মতো। ক্ষমতা না থাকলে কি হবে সহজে অনুমেয়। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের, আমাদের আলোচক একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ ফাঁদে পা দিবে না। আমার মনে করি পা দিবে না, দেওয়া উচিত না। আর আওয়ামী লীগ এত দেউলিয়া হয়ে যায় নাই যে, এমনকি আমি মনে করি আওয়ামী লীগের নিষিদ্ধতা যদি তুলেও নেয়, এই মুহূর্তে তাদের আসার ইলেকশন করার দরকারই নেই। খা বাবা তোরাই খা, কারণ এই সরকার টিকবে না। তো আপনি যাই বলেন, এই সরকার টিকবে না, টিকতে পারে না এইভাবে। যেই দেশের মানুষ নিজের দেশে বিনিয়োগ না করে ভারতে বিনিয়োগ করে, বাংলাদেশি মানুষ যার বাংলাদেশে জন্ম, সে 4 লক্ষ কোটি টাকা ভারতে বিনিয়োগ করে, যেখানে বাংলাদেশের স্লোগান দেয় দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি স্লোগান দেয়, সেই দেশে কি বিনিয়োগ করতেছে? ওই দেশ, এই দেশের তাহলে সরকার। ওই লোক তো না, ওই লোক তো ভুল কিছু করে নাই। কারণ হচ্ছে যে ঢাকা না দিল্লি, তো সে সিদ্ধান্ত নিল যে আমি দিল্লিতেই বিনিয়োগ করি। তারা তো তাহলে বলছে আপনি কোথায় বিনিয়োগ করবেন। ও তাহলে ঠিক আছে, দুঃখিত আমি বুঝতে পারি নাই। ভাবির পোলারাও তো বুঝতে পারে নাই, তাহলে স্লোগান দিত না। ভাবির পোলারা যদি জানতো ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি স্লোগান দিলে বাংলাদেশে 4 লাখ কোটি টাকা বিনিয়োগ দিল্লি চলে যাবে, এত বড় ভুল ভাবির পোলারা বোধহয় করতো না, যতদূর মনে পড়ে আর কি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বাংলাদেশে এই মুহূর্তে যা চলতেছে, সেনাবাহিনীর আরেকটা বিষয় বলি। সেনাবাহিনী আসলে এখন আমাদের জামাল ফিরা ভাষায় বলে সেইরা গুয়া পাড়া দেওয়া, মানে হলো নিজের জালে নিজে পেঁচিয়ে যাওয়া। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী নিজের জালে নিজে ফেসে গেছে। এখন তারা হয়ে গেছে না ঘরকা, না হয়ে গেছে ঘটকা, না তারা বেড়াকে, না তারা বাইরে, পুরা ধবিকা কুত্তা বান গেয়া। এটা আবার আমি বলি নাই, ওই সেনাবাহিনীকে কুকুর মুকুর, ওই যে টাকলা ফুয়াদ নাকি কে সে বলেছে। আমরা সেনাবাহিনীকে এত নিচে নামাইতে চাই না এখনো, তারা বলেছে কুকুর। তবে ধবিকা কুত্তার মতো হয়ে গেছে, না এরা ঘরকা না ঘটকা। আর বিএনপিও যেমন এদের বিশ্বাস করে না, সেনাবাহিনীও বিএনপিকে বিশ্বাস করে না। কেন করবে? কারণ তারেক রহমানের, যেটা আমাদের আলোচক, আমাদের বিজ্ঞ সাংবাদিক উচ্চারণ করতে চাইলেন, ওটা আমি করি। সেটা হলো বিএনপির জাতীয় ভাইয়ের মাজার হার তো সেনাবাহিনী ভেঙেছে, তাহলে কিভাবে সে বিশ্বাস করবে? আবার তারেক রহমানও বিশ্বাস করে না, একবার তো মাজা ভাঙছিলি, আমার বাপেরে মারছিলি, আবার আমারে না জানি কি করছে। আসলে এই যে স্ববিরোধিতা তো থাকবেই।
কারণ এই সরকারটা আসছে বেইমানির উপরে, এই তথাকথিত সরকার মুসলিকা সরকার আসছে মুনাফিকের উপরে, এই তথাকথিত সরকার আসছে একটা জালিয়াতির উপরে। সুতরাং কেউ তো কাউকে বিশ্বাস করবে না। বিষয়টা অনেকটা এরকম, 4 জন জুয়ারি যখন তাস খেলে কেউ কিন্তু কাউকে আদতে বিশ্বাস করে না, দেখা যায় পাশাপাশি বসা, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করে না, কারণ মোট সবারই ধান্দা টাকাটা নিয়ে যাব, সবারই ধান্দার দাইনটা আমি মারবো। আসলে তো কেউ কারো বন্ধু না। তেমনি সেনাবাহিনী বলতে চান যে আমি তোমাকে তারেক রহমান আমি তোমাকে টিকিয়ে রেখেছি, ইউনূসকে আমি টিকিয়ে রেখেছি। ইউনূস আর তারেক রহমান বলেন না, সেনাবাহিনীকে আমরা টিকিয়ে রেখেছি। এই যে তাদের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু জনগণ বলে, জনগণ তো আসল খবর জেনে গেছে, এখন এখন সেনাবাহিনী পড়ে গেছে বিপদে। তবে সেনাবাহিনী যতই সুদূর বুদুর করুক, আপনার ওয়াকার ভাইয়া যতই সুদূর বুদুর করুক, ডিসেম্বরের মধ্যে যদি বেড়াকে ফিরে না যায়, যেটা আমি আগে বলেছি, ডিসেম্বরের মধ্যে যদি বেড়াকে ফিরে না যায়, আপনার চ্যানেলে প্রথমে বলেছিলাম এটা, ডিসেম্বরের মধ্যে না গেলে কিন্তু তাদের মিশন বন্ধ হয়ে যাবে। তার 3 দিন পরে নাকি 1 সপ্তাহ পরে ঘোষণা দিছে তারা বেড়াকে যাবে, ঘোষণা দিছে আর কি, জাগা না যাক। বাটপার এটা দেখেন, মানে এরা কত বড় বাটপার, মানে বউ জামাইয়ের কাইজার মতো আর কি। সরকার কিন্তু একবারও বিবৃতি দেয় না, যেটা আমাদের আলোচক বললেন, সরকার একবারও বলে নাই সেনাবাহিনী চলে যাবে। সেনাবাহিনীও কিন্তু বলে নাই যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার শেষ হয়ে গেছে। কোর্ট, আচ্ছা এটা দিয়েছিল কোর্ট, সেটা কিন্তু এখনো শেষ হয়নি, তারা এগুলো ধোঁয়াশার উপরে রেখেছে। এরা যে কোনো মুহূর্তে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জনগণের জন্য আমরা টিকে আছি, এটা বলে ফেলবে যে কোনো সময়। এটা তো জানে, কারণ তারেক রহমানের বাবা তো এই কথা বলেই ক্ষমতা দখল করেছিল। তিনি তো সবচেয়ে বেশি অবিশ্বাস করবে সেনাবাহিনীকে, সবচেয়ে বেশি অবিশ্বাস করবে। আর এরপরে যে গভর্নমেন্ট আসবে নেক্সট, এই আফটার তারেক রহমান, আফটার মুসলেকা সরকার, আফটার মুসলেকা গভর্নমেন্ট, যে সরকার আসবে তারা কিন্তু কোনোদিনই সেনাবাহিনীকে বিশ্বাস করবে না, একমাত্র জামাত। জামাত ছাড়া বাংলাদেশের কোন দল ইনক্লুডিং বিএনপি কখনোই সেনাবাহিনীকে আর বিশ্বাস করবে না। সেনাবাহিনী, যে সেনাবাহিনী এক বেলা মাংস দিয়ে ভাত খাইতো, তার শেখ হাসিনা সে সেটাকে 2 বেলা খাওয়ার ব্যবস্থা করেছে। যে মৌলবীরা ভাত পাইতো না, তাদের হেলিকপ্টারে ঘুরবে, চড়বে, কামাই রোজগার বাড়বে, সেই ব্যবস্থা শেখ হাসিনা করেছিল। মোল্লার মিলিটারির এত খাইছে যে, এত পড়ছে যে, তাদের পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গিয়েছিল। তো এখন তো মানুষ বুঝে গেছে যে মোল্লার মিলিটারি রাজনৈতিক বন্ধু হতে পারে না, মোল্লা মিলিটারি রাজনৈতিক বান্ধব হইতে পারে না, গণতন্ত্র বান্ধব হতে পারে না, জনবান্ধব হতে পারে না, সেটা প্রমাণিত হয়ে গেছে। তো এরা নিজেরাও তারা কেউ কাউকে বিশ্বাস করতেছে না, করবেও না। আবারও বললাম, এরা কেন বিশ্বাস করবে? কারণ সকলেই বেইমানি করে যার যার অবস্থানে ছিল, এবং সবাই সবার খবর জানে। জামাত কি মুসলেকা কার সাথে দিয়েছে বিএনপি জানে, বিএনপি কার সাথে মুসলেকা কোথায় দিয়েছে তারা জানে। আবার জামাত বিএনপি কই মুসলেকা দিয়েছে এটা আমার ভাবির পোলারা জানে, ভাবির পোলারা কোথায় কার সাথে কি করেছে তারা সব। আজকে তো ওই যে রাশেদ তো বলেই দিয়েছে যে এরা মেসে থাকতো, এই তারেক রহমানের মাধ্যমে টাকা পয়সা আইনে এই ভাবির পোলাদের দিত, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। তার মানে সবাই সবার খবর জানে। মানে বিষয়টা এরকম, এরা সব হলো চোরা, সব হলো চোরায় চোরায় হালি, এক চোরাতে হাঙ্গা করেছে আরেক চোরার শালি, সবারই অবস্থা একই। সুতরাং এখানে কেউ তো কাউকে বিশ্বাস, চোর তো চোরকে বিশ্বাস করতে পারে না, এবং এটাই স্বাভাবিক, এটাই চলতে থাকবে। তবে দেখা যাক, বাংলাদেশের জনগণ কিন্তু বসে নেই, জনগণ কিন্তু সকলকে অবজার্ভ করতেছে, জনগণ কিন্তু ফুলে মানে ফুসে উঠতেছে না শুধু, জনগণ কিন্তু যে কোনো সময় বানের জোয়ারের মতো তাদের অবস্থান পরিবর্তন করে ফেলবে, যে কোনো সময় আপনি দেখতে পাবেন। শয়তানেরও বিশ্বাস করা যায়, সেনাবাহিনীকে তো বিশ্বাস করা যাবে না, তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই বলতে পারবে। জিয়াউর রহমান বলছিল বিসমিল্লাহির রহমান রাহিম, এর সাথে আসছিল রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে। এই যে যিনি এখন আছেন ওয়াকার বলবে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি তার পরায়াতটা বলে আইসা ক্ষমতা দখল নিতেই পারেন। একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, যদিও আমাদের বিজ্ঞ আলোচক, আমাদের সাংবাদিক সাহেব যে খুব সহজভাবে বলে গেছেন, এটা কিন্তু গবেষণার বিষয়, যে বাংলাদেশে 52 থেকে 55টা ব্যবসায়িক প্রতিষ্ঠান সেনাবাহিনীর আন্ডারে, আর তার উপরে হইল মিশন। এই যে 55 বা 56টা প্রতিষ্ঠান, এগুলোতে যদি না থাকতো, এরা কিন্তু প্রতি বছরই ডিস্টার্ব করতো, কিন্তু এরা তা না করে 5 বছর 10 বছর 15 বছর পর পর ডিস্টার্ব করে। মানে আপনি যদি হায়নাকে খাবার না দেন, সে আপনাকে খেয়ে ফেলবে। বাংলাদেশের সেনাবাহিনী তো সেনাবাহিনী না। আপনি দেখেন, প্রথমে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে, কত নৃশংস তারা। তারপরে কাকে মেরেছে, কাকে নাকি কাকের গোস্ত খায় না, বাংলাদেশে খেয়েছে সেনাবাহিনী লোককে মেরে ফেলেছে। তারপরে কি করলো আবার, আসিফ মনির অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীরা পর্দার অন্তরাল থেকে কাজ করে, প্রকাশ্য কাজ করে। বাংলাদেশের সেনাবাহিনী একটু লজ্জা পায় আর কি, তারা ওই যে শকুনের মতো পাখা দিয়ে একটু মুখটা ঢেকে তারপরে খায়, পার্থক্য এইটুকুই।
এইটুকুই পার্থক্য। বাংলাদেশেও সেনাবাহিনী বাংলাদেশটাকে মূলত বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই সেনাবাহিনী, ঠিক যেভাবে পাকিস্তানকে ধ্বংস করে রেখেছে। এই সেনাবাহিনী যে কত বড় বজ্জাদের হাড্ডি, এটা বলারও লেখারও বাংলাদেশে কেউ সাহস পায় না, কেউ না। আর পাকিস্তানে তো আমরা তো সেনাবাহিনীর নাম নেই, পাকিস্তান মার্শাল্লাহ 2 কদম আগে নিকাল গিয়া বড় ভাই, তো ওইখানে তারা এত ভয়ে রেখেছে, এত চাপে রেখেছে, বলে কি জানেন, এস্টাবলিশমেন্ট, মানে তারা বলতেই সাহস পায় না যারা ফৌজি বা সেনাবাহিনীর লোক বা আর্মি লোক, মানে তাদের এমন ভাবে, ওই যে বিলাসী গল্প পড়ছেন না ইন্টারমিডিয়েটে, বাংলা সাহিত্যে যে সাপের আগায় লোহা পুরে একটু সাপের মুখে দিয়ে দেয়, পাকিস্তান ওটা করে রেখেছে। তাই হাতে তাবিজ ধরেন আর শিকড় ধরেন আর যাই ধরেন সে দৌড় দেয়। তো আর বাংলাদেশে আবার তা করে না, বাংলাদেশে কি করছে না, চেপে ধরে রাখছে, টুটি চেপে ধরে রেখেছে। এই বাংলাদেশে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যে কথাটা স্পষ্ট বলেন, এই কথাটা বাংলাদেশের অধিকাংশ বুদ্ধিজীবী লেখক সাংবাদিক বলে না। তাহলে যে বাংলাদেশের ক্ষমতাও আদতে পাকিস্তানের মতোই পর্দার অন্তরাল থেকে এরা হচ্ছে গেট, এটা হচ্ছে পয়েন্ট, চেক পয়েন্ট বা চেক পোস্ট, অর্থাৎ এদিক দিয়ে আপনাকে আসতে হবে। সেনাবাহিনী হচ্ছে একটা গেট, একটা চেক পয়েন্ট, এখান দিয়ে আপনাকে আসতে হবে বা যেতে হবে, মাঝখানে জায়গা নেই। যতই ভোটাভুটি বলেন, যত কিছুই বলেন, দিন শেষে এই সেনাবাহিনী এই কাজ, তার জন্যই বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারেনি, পারছে না। যদি বাংলাদেশে আপনি সেনাবাহিনীকে তাদের বেড়াকে ফিরাইতে না পারেন পূর্ণ, কোনোদিনই বাংলাদেশে গণতন্ত্র আসেনি এবং আসবে না। এই ভুলটা বরাবরই করে আসছে। আর যেটা আপনি শিরোনাম দিয়েছেন, যে এটা দিয়ে শেষ করে, যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নিয়ে লুকোচুরি, কোনো লুকোচুরি না, এটা পরিষ্কার তারা একটা প্রতারণার ফাঁদ পেতেছে, বিদেশিদের বুঝাতে চাচ্ছে যে এইটা আমরা করি নাই, এটা আমার খালু, আমি তো তোমার জমি দখল করি নাই, আমার খালু দখল করছে। তো তোর খালু যে তোর মায়ের বোনের স্বামী হয়, এটা কস না কে, যে আমি তো কিছু করি না, আমার খালু জানে, ওইগুলো বললে হবে না। মানুষ এগুলো জানে, কারা নিষিদ্ধ করেছে, 32 নাম্বার কারা উপহার দিয়েছে, কোন কোন সংগঠন গিয়ে তারেক ভাই তোমায় কথা দিলাম 32, ওইটা মনে আছে সবারই। আর আওয়ামী লীগ তো বোকা দল নয়, মেরে বোকা পাতা চিনলিয়া, তো রাজপথ দখল করবে আওয়ামী লীগ, আর রাজপথ যার দখলে দেশ তার দখলে, সোজা হিসাব। আসসালামু আলাইকুম দর্শক, আজকে থেকে প্রায় 1 মাস আগে একটা আলোচনায়, একটা কন্টেন্টে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার যে নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। কিভাবে করবে, কেন করবে, সেই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যাদের স্থানীয়ভাবে হোল্ড আছে, যারা এখন জেলে নাই বা যাদের বিরুদ্ধে এরকম তীব্র কোনো মামলা নাই, এই নেতারা নির্বাচনে লড়বেন। এবং নির্বাচনে লড়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে। এবং যেই নেতা কর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন, তাদেরকে ঠিক প্রকাশ্যে এখন আসতে বারণ করা হয়েছে। প্রকাশ্যে আসতে বলতে আওয়ামী লীগের যেসব ঝটিকা মিছিল হচ্ছে বা সাংগঠনিক কার্যক্রমে তারা যেন সে বিপদে না পড়ে অথবা ঝুঁকিতে না পড়ে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ নিচ্ছে। কিন্তু এবার এসে সরকারের দিক থেকে, সরকারের মুখপাত্র যদি বলি, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি একটা বক্তব্য দিয়েছেন। আমরা এই বক্তব্যটার দিকে নজর দিয়ে আসি এবং তারপরে আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। নির্বাচনের শর্তাবলী পূরণ করতে পারলে মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, কোন রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, কেউ দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার প্রচারে, এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি এলেন কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। তারপর তিনি বলছেন, তখন একজন সাংবাদিক জানতে চান যদি পদ পদবি থাকে সেক্ষেত্রে, জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের পদ পদবি আসলে যেটা আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না।
ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই উল্লেখ করেন তিনি। মানে বিষয়টা হচ্ছে এমনি নিয়ে উনি যেটা বলার চেষ্টা করবেন, মানে সরাসরি বলছেন না যে আওয়ামী লীগের পদ পদবি থাকলেও কেউ নির্বাচন করতে পারবে, কিন্তু সেই পদ পদবি ব্যবহার করতে পারবে না সে। এখন বাংলাদেশে বাস্তবতা কি বলেন, ধরেন কোন একটি এলাকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তো সমস্ত উপজেলা, জেলা, ইভেন একেবারে সদস্য পর্যন্ত মামলার মুখে আছে, তারপরেও ধরলাম জামিনে থাকা কোন একজন প্রেসিডেন্ট সেক্রেটারি ইলেকশন করবে, যদি করে তাহলে কি তার পরিচয়টা ঢেকে রাখা সম্ভব? যে কোনো এলাকার একজন হলে তো উঠে আসবে যে উনি আওয়ামী লীগের সেক্রেটারি বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উনাদের দল কি, বিএনপির যদি কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়, তারা কি তাদের পরিচয় গোপন রেখে নির্বাচন করবে? তারা তো তাদের সমস্ত রাজনৈতিক পরিচয় ব্যবহার করবে। তাহলে বিষয়টা হলো আমি এভাবে খেলাম না, আমি ঘুরিয়ে খেলাম। আর বাংলাদেশের আরেকটা বাস্তবতা হলো, ক্ষমতাসীন দল মুখে যাই বলুক, ফিল্ডে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে ফেয়ারলি, একদম ফেয়ার নির্বাচন, যেটা মূলত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, সেইটা কি যেহেতু কার্যক্রমই তুলছে না আওয়ামী লীগ, কার্যক্রম নিষেধাজ্ঞাই প্রত্যাহার করছে না বিএনপি সরকার, ফলে হয়তো মুখে তারা নিষেধ করতে পারছে না যে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেটা বিভিন্ন দেশে বা বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা প্রশ্ন উঠবে, কিন্তু মুখে যেটুকু বলছে সেটুকু আসলে বাস্তবায়ন কি সম্ভব? সম্মানিত দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি অপর একটি পুরনো এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায়, ঠিক সেই সময়টিতে সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর পরিণতি কি হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বর হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি রিফাইন্ড আওয়ামী লীগ, পরিশুদ্ধ আওয়ামী লীগ, সেটি হয়তো আওয়ামী লীগের পরিবর্তে ভিন্ন একটি নাম নিয়ে বা আওয়ামী লীগ হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, মানে বিএনপির সাথে মিল রেখে বা আওয়ামী লীগ, বা জামাতের সাথে মিল রেখে জাম লীগ হতে পারে, আম লীগ, জাম লীগ, বা জাওয়ামী লীগ হতে পারে। রাজার ইচ্ছায় প্রজা নড়ে, কর্তার ইচ্ছায় কর্ম নড়ে, হাকিমের ইচ্ছায় হুকুম নড়ে, এটাই পৃথিবীতে আমরা দেখে আসছি। মানুষ যখন ক্ষমতায় বসে তখন সে ভুলেই যায় যে কোন একটা সময় তার ক্ষমতা ছিল না, সে খুব অসহায়, দুর্বল অবস্থায় এই পৃথিবীতে এসেছে উলঙ্গ হয়ে। আর এমন একটা সময় আসবে যখন সে আবার দুর্বল হয়ে পড়বে, বোধ থাকবে না, শিশুর মতো হয়ে যাবে, বিশাল একটা শরীর নিয়ে অবশ শিশুর মতো আচরণ করে একসময় কবরে যাবে। আর কিয়ামতের দিন তাকে ঠিক এই পৃথিবীতে যেভাবে উলঙ্গ করে তাদেরকে পাঠানো হয়েছিল, একইভাবে কিয়ামতের ময়দানে সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি, উলঙ্গ করে, ন্যাংটো করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবে যে আজকের এই দিনের রাজত্ব কার। তো এই বিষয়গুলো কোরআনে বলা আছে, অন্যান্য ধর্মগ্রন্থে বলা আছে, একটু 19-20 করে, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন জিয়াউর রহমানের মাজার সরাতে হবে, সেই জিয়াউর রহমানকে, বেগম জিয়াকে, তারেক জিয়াকে গালাগাল করতে হবে। জাতীয় পার্টি যখন ক্ষমতায়, তখন বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলকে শেষ করতে হবে। বিএনপি যখন ক্ষমতায়, তখন জাতীয় পার্টি, আওয়ামী লীগ দুটো দলকে শেষ করতে হবে। এই ধারাবাহিকতা যখন চলছিল, এর মধ্যে একটা অবিস্মরণীয় বিপ্লব হয়ে গেল। সেই বিপ্লবের সময়টি তো যে ঘটনাটি ঘটেনি, সেটি গণতান্ত্রিক নামধারী বা গণতন্ত্রের বেশধারী বর্তমান বিএনপি সরকার, সেই জমানাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। ভালো কথা। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে কি শেষ করে দেওয়া যাবে? দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সংগঠনগুলো
যেমন ধরেন আইএস, নকশাল, আল কায়েদা, যাদের জীবনটা শুরু হয় যাকে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা, হত্যা দ্বারা, গুম দ্বারা, যেমন পূর্ব বাংলার সর্বহারা পার্টি আমাদের দেশে। এই সংগঠনগুলো নিষিদ্ধ করা যায়। নিষিদ্ধ করলে তারা আবার গড়ে উঠবে এরকম ঘটনা পৃথিবীতে নেই। সেই অর্থে আওয়ামী লীগ কি আন্ডারগ্রাউন্ডের কোনো নিষিদ্ধ সংগঠন কিনা, জেএমবি কিনা, হরকাতুল জিহাদ কিনা? এটা হলো প্রথম প্রশ্ন। কোনো রাজনৈতিক দলকে কখনো নিষিদ্ধ করে নির্মূল করা যায়নি। যেমন আমাদের দেশে কয়েকটি বড় বড় রাজনৈতিক দল নির্মূল হয়ে গেছে। মুসলিম লীগ নির্মূল হয়ে গেছে, খেলাফতে রব্বানি নির্মূল হয়ে গেছে, কৃষক শ্রমিক প্রজা পার্টি যেটা করেছিলেন সেটা বাংলা ফজলুল হক নির্মূল হয়ে গেছেন। নির্মূল না ঠিক, সেই দলগুলোর অস্তিত্ব নাই। নির্মূল মানে কাউকে একেবারে মূল থেকে টেনে ছুঁড়ে ফেলে দেওয়া, নট লাইক দ্যাট। মানে এই দলগুলো ভ্যানিশ হয়ে গেছে। তারপর খেলাফতে রব্বানি পার্টি, তারাও বিলুপ্ত হয়ে গেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এত বড় দল জাসদ বেশ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে নিবু নিবু করছে। কমিউনিস্ট পার্টির যে বিশাল দাপট, সেটি এখন কোনো মতে ধুকধুক করে জ্বলছে। অন্যদিকে বাসদ সহ অন্যান্য ছোট ছোট যে সকল দল আছে তাদের অবস্থা বেশি একটা ভালো নয়। তো আমি যতটুকু পড়েছি সেটা হলো যে কখনো নেতৃত্ব সংকটে, কখনো পলিটিক্যাল যে তাদের যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা, এগুলোকে জনগণ আর গ্রহণ করতে চায় না। কখনো সমাজের বিবর্তন হয়, কখনো পরিবর্তন হয়। সেই পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক দলগুলো তাদের যে আইডিওলজি, চিন্তা চেতনা, কর্ম ইত্যাদি একত্র না করার কারণে অনেক রাজনৈতিক দল সারা দুনিয়াতে বিলুপ্ত হয়। আওয়ামী লীগ সেরকম অবস্থায় পড়েছে। যদি না হয়, আওয়ামী লীগ বিলুপ্ত হবে না। আর আওয়ামী লীগ যদি নিজেদেরকে মনে করে যে না তারা সর্বজ্ঞানী এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে, এই যে একটা নতুন জেনারেশন এসছে, এই যে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, নতুন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এটার সঙ্গে সামঞ্জস্য যদি আওয়ামী লীগ করতে না পারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না, আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে যদি রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে আরও দুনিয়ার অনেকগুলো রাষ্ট্রকে একত্র করা হয়, সবাই মিলে যদি চেষ্টা করে, তবু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না যদি এটির নেতৃত্ব থাকে, এটির রাজনৈতিক যে আদর্শ সেটি থাকে, এটির অ্যাডাপশন ক্ষমতা থাকে, এটির রিনোভেশন ক্ষমতা থাকে, তাহলে এটি টিকে যাবে বেটার দ্যান বিফোর, আগের চাইতে, অন্য যে কোনো সময়ের চাইতে। আওয়ামী লীগ ক্ষমতা হারা হয়েছে প্রায় 2 বছর হলো, বা 2 বছরের চেয়ে বেশি। তো এই যে না, এখনো 2 বছর হয়নি, আগস্ট মাসে 2 বছর হবে। তো প্রায় 2 বছর হলো তারা ক্ষমতা হারা হয়েছে। এই সময়ের মধ্যে আপনি কি আওয়ামী লীগের কোনো বিবর্তন দেখতে পাচ্ছেন? পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, নেতৃত্বের কোনো যাকে বলা হয় যা কিছু আছে। যেমন আমাদের দেশে দুটো রাজনৈতিক দলের উপর মারাত্মক বিপদ এসেছিল এরশাদ সাহেবের পতনের পরে। তো এখন এরশাদ সাহেবের পতনের পরে 90, 91 এই পুরো সময়টা বা আজ অবধি আপনি যদি জাতীয় পার্টির পরিবর্তন, বিবর্তন সবকিছু দেখেন, তার সঙ্গে কি আওয়ামী লীগের মিল আছে? যদি না থাকে, তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে? দিস ইজ ওয়ান। দ্বিতীয়ত হলো বিএনপির উপর বহুবার যাকে বলা হয় বিপদ আপদ বালা মুসিবত এসছে। জিয়া রহমানের মৃত্যুর পর, প্রেসিডেন্ট সাত্তারের ক্ষমতাচ্যুতির পর, এরশাদ জমানায় ক্ষমতা লাভের পর, এরপর 1-11, এই সুদীর্ঘ সময়ে বিএনপি কি করেছে? বেগম জিয়া কি করেছেন, তারেক জিয়া কি করেছেন, মির্জা ফখরুল কি করেছেন, আগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি করেছেন, আর আওয়ামী লীগ এখন কি করছে? এরকম একটা পরিস্থিতিতে যেমন তারেক রহমান সাহেবকে একেবারে রীতিমতো প্রটোকল দিয়ে রাষ্ট্র অ্যাগ্রি করে চিকিৎসার নামে তাকে বিদেশে পাঠানো হলো।
তিনি সেখানে গিয়ে বলে গেছিলেন যে আমি আর রাজনীতি করব না, কিন্তু তিনি বিদেশে গিয়ে রাজনীতি শুরু করলেন। কিন্তু বাংলাদেশের মানুষের কিছু করার ছিল না, কিন্তু তিনি ছাড়া তার পুরো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেশে ছিল, জেলে ছিল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কি আজকে সেটি প্রযোজ্য? যদি সেটি প্রযোজ্য না হয় তাহলে আপনি কি করবেন? এদেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগের সবাইকে দেশে ফিরে আসতে হবে, এটা বাংলা কথা। দিল্লিতে থেকে, কলকাতাতে থেকে, নিউ ইয়র্কে থেকে, ইন্টারনেটে থেকে যারা মানে ইল্লু পিঙ্কুদের মতো গালাগালি করতে পারে, এই সমস্ত লোকের ঘাড়ে ভর করে সেই বিদেশে বসে, নিউ ইয়র্কে বসে, কানাডাতে বসে আপনি তারেক রহমান সাহেবকে 10টা গালি দিয়ে এলেন, ভয় দেখালেন আসতেছি ইত্যাদি ইত্যাদি, লিখে রাখেন একেবারে তামার পাতে। পূবের সাথে পশ্চিম উঠে গেল, রাজনীতি হবে না। রাজনীতি হতে হলে মানে আপনি একটা সময় জাসদ বা সর্বহারা পার্টি তারাও তো গুপ্তভাবে অনেক কাজ করেছে। জামাত গুপ্তভাবে অনেক কাজ আমরা বলছি, কিন্তু তারপরে তো জামাতের উপর যত বিপদ আপদ গেছে সেই 1947 থেকে জামাতের একটা অংশ কৌশলগত কারণে পালিয়েছিল, চেহারা পাল্টেছে, কিন্তু তাদের সংগঠনের একটা বিরাট অংশ পথে ঘাটে মাঠে ছিল। আওয়ামী লীগ সেই জায়গাটিতে নেই। ফলে এটা যদি চলতে থাকে তাহলে নিষিদ্ধ বড় ব্যাপার নয়, নিষিদ্ধ একটা টোটালি কাগজে কলমের একটা বিষয়। আওয়ামী লীগ এমনি অটোমেটিক্যালি মুসলিম লীগ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ যদি সাহস করে সব পরিণতি মেনে নিয়ে একেবারে বাংলাদেশে আসে, এই যে যেমন ধরেন আইভি জেলে ঢুকলো, তার কি জামিন হয়নি? সাবির হোসেন চৌধুরীর কি জামিন হয়নি? আচ্ছা, ব্যারিস্টার রফিকুল ইসলাম, না, মেজর রফিকুল ইসলাম, তার কি জামিন হয়নি? আব্দুল মান্নান, সাবেক পরিকল্পনা মন্ত্রী, তার জামিন হয়েছে। সামনে সুমনের জামিন হবে, আর অনেকের জামিন হবে। এমনকি যদি দীপুমণি, তারপর শাহজাহান খান, সালমান এফ রহমান, আনিসুল হক, তাদেরও জামিন হয়ে যায়, আমি আশ্চর্য হব না। কিন্তু যারা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, মানে তাদের ভয় ক্রমশ বাড়তে থাকবে, তাদের দুর্নাম ক্রমশ ছড়াতে থাকবে, আতঙ্ক ছড়াতে থাকবে। তারা দিন দিন ভিক্ষুক হয়ে যাবেন, মানে যত টাকা চুরি চামারি করেছেন এগুলো সব শেষ হয়ে যাবে, পথের ফকির হয়ে যাবেন। তো এইভাবে আসলে রাজনীতি চলবে না, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং যে আর একটি, সেটা হলো আশা করি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক বুঝতে পেরেছেন। ভিডিও সংক্ষিপ্ত করব। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ। আসলে পরিশুদ্ধ রিফাইন্ড আওয়ামী লীগ হয় না, গৃহপালিত কখনো বিরোধী দল হয় না। বৃহৎ শক্তির সঙ্গে ছোট শক্তি যেভাবে আপনি যুক্ত করেন না কেন, মুহূর্তের মধ্যে সেটা শেষ হয়ে যায়। আওয়ামী লীগের সঙ্গে এভাবে যারা দাবিদারি করার চেষ্টা করেছে, জাতীয় পার্টি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মইনুদ্দিন খান বাদল, এই সমস্ত লিজেন্ড বড় বড় নেতা, তাদের দল, রাজনীতি, ব্যক্তিত্ব সব শেষ হয়ে গেছে। সেই তুলনায় বর্তমান সরকারের সঙ্গে যারা মানে তেলবাজি করছেন, যারা সরকারের পার্ট হয়েছেন, তারা মানে যদি একজন আপনি হাসানুল হক ইনুর বর্ণাঢ্য ক্যারিয়ার ধরেন, সেই তুলনায় এখন এই সরকারের সাথে যারা আছেন তারা অবোধ শিশু, দুধ দাঁত উঠে নেয় এখন অনেকের। তো এরশাদের সঙ্গে যারা কোলাবোরেশন করেছেন, তো সেই আসাম আব্দুর রবের মতো মানুষ, 100-150 আরও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মুসলিম লীগ নিয়ে অনেকেরই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল। সেই তুলনায় বর্তমান সরকারের সঙ্গে যারা দালালি করছেন তারা কিচ্ছু না, মাছিও না, মশাও না। তো সেইভাবে যেটা বলছি যে আওয়ামী লীগ নিজেদেরকে যত কথাই বলুক না কেন, সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হোক, সেটা ডিজিএফআই এর কথা হোক, এনএসআই এর কথা হোক, ভারতের রয়ের দালালিতে হোক, রয়ের প্রলোভনে হোক, তারেক রহমান সাহেবের দয়ায় হোক, কোনোভাবে নিজেদেরকে রিফাইন্ড পরিচয় দিয়ে তারা যদি ক্ষমতায় আসতে চায়, কারো কাছে দস্তখত দিয়ে যদি ক্ষমতায় ফিরতে চায়, কারো কাছে শৃঙ্খলিত হয়ে যদি ক্ষমতায় ফিরতে চায়, রাজনীতিতে ফিরতে চায়, এটা হবে না। এটা বরং আরও শেষ হয়ে যাবে। রিফাইন্ড, যখনই কোনো কিছু রিফাইন্ড করেন তখন আর সেটার অরিজিনালিটি থাকে না। আপনি যেমন ধরেন ওয়াটার, পানিকে আপনি যখন ডিস্টিল ওয়াটার করেন, সেটাকে আর মিনারেল ওয়াটার বলে না, সেটা ডিস্টিল ওয়াটার হয়ে যায়। ডিস্টিল ওয়াটার খাওয়া যায় না। রিফাইন্ড মিনস আপনি স্প্রিট, সেটাকে আপনি রিফাইন্ড স্প্রিট করেন, সেটা আপনি খেতে পারবেন না। প্রত্যেকটা জিনিস, এই যে প্রসেস ফুড, আমাদের দেশে যে আমরা যে সকল প্রসেস ফুড বা ফাস্ট ফুড বলি, এগুলো শরীরের জন্য কেন ক্ষতিকর? এর কারণ হলো এগুলোর মধ্যে যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকে, সেই ইনগ্রিডিয়েন্টস থাকে না, প্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেটা থাকে না।
তো সেদিক থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কতগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, সেটা যদি না থাকে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব থাকবে না। একটা গোখরা সাপ, তার বৈশিষ্ট্য ফুসফাস করবে, ফনা তুলবে, কিন্তু আপনি যদি তার দাঁত ভেঙে দেন, লেজ ভেঙে দেন, কোমর ভেঙে দেন, ফনা আর তুলতে পারছে না, দুর্গন্ধ ছড়াবে, সাপ আপনার দেখতে ইচ্ছা করবে না, ওই সাপ আপনার ভালো লাগবে না, ভয়ও লাগবে না। তেমনি রিফাইন্ড যদি হয়ে যান, সেটা জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, সব কিছু বলেন, সমস্যা আছে। আপনি দেখেন না, ওই আমেরিকার কাছ থেকে যারা দস্তখত দিয়ে তারপরে আমেরিকার দালাল হওয়ার জন্য হেলিকপ্টারে করে এসে যে সমস্ত লোক আফগানিস্তানে, ইরাকে, সিরিয়াতে ক্ষমতায় বসেছিল, এমনকি আমাদের বাংলাদেশে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ, তাদের এই অবস্থা কি? এই অবস্থা কেন? তারা সবাই একটা রিফাইন্ড হয়ে আসছিল, আমেরিকা থেকে রিফাইন্ড হয়ে আসছিল। আবার ধরুন, বর্তমান সরকার সম্পর্কে নানা রকম বদনাম ছড়াচ্ছে, তারা আমেরিকার সঙ্গে একটা নেগোসিয়েশন করে আসছে, ভারতের একটা গ্রিন সিগন্যাল নিয়ে আসছে। যদি ঘটনা সত্য হয়, সরকারের জন্য কত বড় বিপদ আপনি কল্পনাই করতে পারবেন না। রাজনীতি একটা প্রমত্ত নদীর মতো, বাধাহীন, বন্ধনহীন, ঝড়ো হওয়া কালবৈশাখীর মতো। এটা বাদ দিয়ে হয় না, এটা শৃঙ্খল পরিয়ে হয় না। কৃতদাস কখনো সিংহাসনে বসতে পারে না, শৃঙ্খলিত রাজা কখনো শৃঙ্খলিত হয় না। তো সেই দিক থেকে রাজনীতি আওয়ামী লীগের জন্যই প্রযোজ্য, যেটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে না। এতে করে যারা এই খপ্পরে পড়বেন, রিফাইন্ড আওয়ামী লীগের নেতা হওয়ার চেষ্টা করবেন, তাদের সকলেরই কপাল পড়বে। দলের ভিতরে মার খাবেন, দলের বাইরেও মার খাবেন, যারা নিয়োগ দিচ্ছে তাদের হাতেও মার খাবেন, পাবলিকের হাতেও মার খাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।